আমন্ত্রণ জানাচ্ছি গণিতে আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন চ্যাপ্টার 1-এর, যেখানে বলা হচ্ছে n = 2m-1, আর যেখানে x ইজ এলিমেন্ট অফ n। তার মানে সেখানে আমাদের বলা হচ্ছে যে বাস্তব তোমার হচ্ছে রিয়েল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এর মধ্যে যে সংখ্যাগুলো আমরা নিব সেগুলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ ধনাত্মক সংখ্যা আর কি। তো যোগ করতে হবে, আমরা একটু পৌনঃপুনিকের বা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করব। যোগ করতে হবে এটা, তো আমরা যোগ করবো আর সবগুলো প্রশ্ন একটু দেখে আমরা একবারে সমাধান করতে যাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু সমাধান করে নিই আমরা। দেখো, আমাদের এখানে যে দুইটা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে, তো প্রদত্ত যে সংখ্যাটা একটা হচ্ছে তোমার এখানে কি আছে বলো তো, 0.1, তার উপর মাথার উপর একটা দেখো টুপি আছে, একটা ফোঁটা, অর্থাৎ পৌনঃপুনিক বলে এটাকে, রিপিট। এইটার মানে হচ্ছে এই সংখ্যাটা বারবার রিপিট হবে। আর এখানে 1 আর হচ্ছে 5, এই 5-এর উপরে পৌনঃপুনিক, শুধু মানে 1 5 5 5 5 চলতে থাকবে। আর এখানে 7 7 7 7, মানে এখানে একটা 7-এর উপর পৌনঃপুনিক, অসংখ্য 7। এখন খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা আছে একটা, আর আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা। আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা। তাহলে 2 আর 1-এর লসাগু কত? 2। তাহলে মোট দুইটা করে আমরা সংখ্যা নিব। এখানে কয়টা করে সংখ্যা নিব? দুইটা। তাহলে আমরা এখানে দুইটা করে সংখ্যা নিয়ে নিলাম। দেখো, খেয়াল করো, এখানে দুইটা করে সংখ্যা নিলাম আমরা। যে এখানে তোমার তো 7-এর উপর একটা পৌনঃপুনিক, মানে 7-কে তুমি চাইলে বারবার লিখতে পারবা, দুইটা লিখলাম। আর এখানে কত? 1.5, তাহলে 1 5, এই 5 5 5 লেখা যাবে, তো আমার তো দুইটা লিখতে হবে, দুইটা লিখে দিলাম। আর এইটার নির্ভুল সমাধানের জন্য আমরা আরও দুইটা এই যে অতিরিক্ত করে এখানে তোমার হচ্ছে 5 যেহেতু রিপিট হয়েছে, তাহলে 5 5 লিখলাম, আর এখানে 4 4 লিখলাম। এখন এই যোগটাকে আমরা একদম খুব সাধারণভাবে যোগ করে দিব। দেখো, তোমার এই 7 আর 5 যোগ করলে কত হয়? 7 5 যোগ করলে হয় 12, 12-র 2 বসায় দাও, দিলাম, বসায় 2। আর 7 5 যোগ করলে 12-র 2, বসালাম হচ্ছে 2। এরপরে দেখো, এখানে হাতে কিন্তু 1 থাকে, তাই না? 1 7 আর 1 কত? 8, 8 আর 5 যোগ করলে কত? 8 5 যোগ করলে হয় 13, 13-র 3 বসাইলাম, হাতে কত থাকে? 1, হাতে থাকে কত? 1। আচ্ছা, এরপর দেখো, এই 7 আর 1 8, 8 আর হচ্ছে 5 যোগ করলে কত হয়? 8 5 যোগ করলে হয় 13, 13-র 3, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, এই বসালাম 9। রিপিট আছে কয়টার উপরে? একটার উপর, তাহলে এখানে রিপিট দিয়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 0.0 পয়েন্ট দিয়ে দাও, তাহলে 0.93, এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের নির্ণয় যে যোগফল 0.93, 3-র উপরে পৌনঃপুনিক, এটা রিপিট হবে। এই অংশটা আমাদের লাগবে না, শুধু এইটুকুই, কারণ 3 3 রিপিট হলে সমস্যা নাই। তাহলে আমরা কি করেছি? আমরা জাস্ট এখানে যে পৌনঃপুনিকের সংখ্যা ছিল 2টা আর অনাবৃত ছিল 1টা, তাদের লসাগু বের করে মোট সংখ্যা এখানে লিখবা। তারপরে এখানে আরও, যেহেতু এটা তোমার রিপিট হবে, তাই তুমি এটাকে চাইলে আরও বারবার লিখতে পারবা। লিখে শেষ থেকে হিসাব করতে করতে আসলে পরে তুমি যে মানটা পাবা, অর্থাৎ এই দাগের আগে, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নের জন্য আমরা একটু উদ্দীপকটা দেখে নেব। আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে দেখা হচ্ছে n² থেকে 1 বিয়োগ করলে সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা। তার মানে n²টা কি? n² হচ্ছে, দেখো, n সমান সমান m-1, m 2m-1, n হচ্ছে 2m-1, তাহলে n² হবে কি? 2m-1 এর হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করেছি বলতো, এই যে আমাদের যে দেওয়া আছে n সমান সমান, এইটা মানটাকে তুলে নিলাম। আর n²-1, দেখো, n²-1, তাহলে n এর মান বসায় তার উপর স্কোয়ার করলাম -1। এখন এই অংশটাকে a ধরে, এটাকে b ধরে, a - b হোল স্কোয়ারের সূত্র, a² - 2, এটা হলো a, 1 দিলে হয় b প্লাস b²। আর এই যে 1টা ছিল -1, ওখানে লিখে দিলাম। হিসাব করি, এখানে 4m², 2 2 4, 4m প্লাস 1, আর এখানে হচ্ছে -1, +1 আর -1 কেটে যায়। তাহলে এখানে 4m আর 4m², এখান থেকে আমি চাইলে 4mটা কি করতে পারি? কমন নিতে পারি। কী করতে পারি বলো তো? কমন নিতে পারি। তাহলে 4m যখন আমি কমন নিব, তখন এখানে থাকবে একটা m, আর এখানে থাকবে -1, m-1। এখন দেখো, এখানে m এবং m-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ধরো, একটা সংখ্যা যদি 9 হয়, তাহলে আরেকটা হচ্ছে 8। কীভাবে বুঝলাম বলো তো? কারণ এই যে একটা যা হবে, তার থেকে একটা যদি m হয়, m এর মান যা ধরবা, তার m-1 তার থেকে 1 কম হবে। m যদি 2 হয়, তাহলে এটা 1 হবে। m যদি 5 হয়, এটা তাহলে 4 হবে। m যদি 10 হয়, এটা তাহলে 9 হবে, m-1। তাহলে একটা যদি 9 হয়, আর একটা 8 হবে। এটা সংখ্যা দিয়ে বোঝালাম আর কি। m তো একটা চলকের মাধ্যমে যে কোনো সংখ্যা হতে পারে। এখন একটা জোড় সংখ্যা আর একটা বেজোড় সংখ্যার গুণফল আমরা সবসময় একটা জোড় সংখ্যা পাবো। ধরো যে এই সংখ্যাটাকে তুমি যদি 2 ধরো, তাহলে এটা কিন্তু 2 বিয়োগ 1 1 হয়ে যাবে। তাহলে তুমি পাবা কি বলো তো? একটা জোড় সংখ্যা। যদি m এর মান তুমি 4 ধরো, তাহলে এটা পাবো হচ্ছে 3, 4 গুণ 3, 3 4 12 পাবা। কত পাবো বলো তো? 12। মানে সবসময় তুমি একটা জোড় সংখ্যা পাবা। n এর মান 5 ধরলে 5, এর তাহলে 5, আর এখানে পাবা 4,
তাহলে 5 গুণ 4 দেখো তুমি 20 সবসময় জোড় সংখ্যা পাচ্ছ। তাহলে সবসময় তুমি জোড় সংখ্যা পাচ্ছ। এবার মনে রাখো যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। যে কোনো জোড় সংখ্যা কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে এখানে m এবং m-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাই এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, আর এদের তোমার হচ্ছে গুণফল জোড় সংখ্যা হবে। মানে একটি জোড় একটি বেজোড়, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে একটা জোড় একটা বিয়োগ হয়, বেজোড় হয়, আর একটা জোড় একটা বেজোড়ের গুণফল সবসময় জোড় হয়। তাহলে এটার জোড় সংখ্যা যেটা হবে সেটা 2 দ্বারা বিভাজ্য যাবে, কারণ যে কোনো জোড় সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা। এখন যে কোনো জোড় সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, তাহলে এই সংখ্যার সাথে তুমি 4 গুণ করলে তাহলে 4 ডাবল হয়ে যাবে। ধরো তুমি নিলা হচ্ছে 10, এই 10 নিলা, 10কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা। এবার দেখো 10-এর সাথে 4 গুণ করো, তাহলে 4 গুণ 10 কত হলো? 40। এটাকে আবার তুমি 8 দ্বারা ভাগ করতে পারবে। সংখ্যা দিয়ে বোঝার সুবিধার জন্য। ধরো তুমি m এর মান নিলা, m তো জোড় সংখ্যা হবে, তুমি 2 নিলা মনে করো, তাহলে 2 আর এখানে 1, ঠিক আছে না? তাহলে 2 আর 1 গুণ করলে তোমার 2 হচ্ছে। এবার এখানে যদি তুমি 4 গুণ করো, তাহলে 4 দুগুণে 8, এই 8কেও তুমি চাইলে 8 দ্বারা ভাগ করতে পারো। ধরো তুমি m এর মান 3 নিলা, এই 3, আচ্ছা তাহলে যদি 3 তো নিতে পারবে না, এখন জোড় সংখ্যা নিতে হবে, 4 নাও, 4 নাও, কারণ গুণফল সবসময় একটা জোড় সংখ্যা হবে। তাহলে এই টোটালটার মান তুমি নিলাম হলো 4, তাহলে 4-এর সাথে একটা 4 গুণ করো, তাহলে কত হচ্ছে? 16। এই 16কে আবার তুমি 8 দ্বারা ভাগ করতে পারবা, তাহলে 2 হবে। তার মানে এই টোটালটা তো একটা জোড় সংখ্যা আসবে। তাহলে জোড় সংখ্যার সাথে তুমি যদি 4 গুণ করো, তাকে তুমি অবশ্যই 8 দ্বারা ভাগ করতে পারবা। তাহলে আমাদের কোশ্চেনে এটা বলা হয়েছে যে এই সংখ্যাটার সাথে 4 গুণ করলে সেটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সংখ্যাটা যা 4 গুণ 2 সমান 8 দ্বারা বিভাজ্য হবে, কারণ জোড় সংখ্যা তুমি তো 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেই চার সাথে 4 গুণ করলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। আর সুতরাং এই যে n স্কোয়ার সমান আমরা যে মানটা বের করেছি, সেই n স্কোয়ারের হবে কি? n স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। আমাদের প্রশ্নেও কিন্তু তাই বলা হয়েছিল যে n স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে, আর n স্কোয়ার হচ্ছে তোমার এই যে 2m-1 হচ্ছে n, আর এর উপর স্কোয়ার করে তার থেকে 1 বিয়োগ করলে আমরা সবসময় যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এবার সর্বশেষ প্রশ্নে আমরা দেখব যে m = 3, m = কি বলা হয়েছে? তো আমাদের এই পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, m = কত আছে? 3। m = কত আছে? 3 হলে প্রমাণ করো যে √n একটি অমূল্য সংখ্যা। তাহলে এখানে এই দেখো n সমান সমান কি আছে বলো তো? n সমান সমান 2m-1। তো m এর মান যদি 3 হয়, এখানে 2 × 3 - 1, তাহলে কত পাচ্ছ? 6 - 1 = 5। কত পাচ্ছ? 5। এবার √n, তাহলে √n এর মান আমরা m সমান 3 হলে √n এর মান কত হচ্ছে? মান পাইছি কত বলো তো? 5। তো n এর মান যদি 5 হয়, তাহলে √n সমান √5। তার মানে হচ্ছে √5 একটি অমূল্য সংখ্যা প্রমাণ করতে হবে। আমরা এটা জানি যে √5 একটা অমূল্য সংখ্যা, আজকে আমরা সেটা প্রমাণ করে দেখব। যে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি রুট করা হয়, মৌলিক অথবা তোমার অর্থাৎ মৌলিক, আমরা রুট বলতে যে সংখ্যাটাকে তুমি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপর বর্গমূল করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা একটা অমূল্য সংখ্যা, এবং ওই সংখ্যার সাথে কোনো স্বাভাবিক সংখ্যা যোগ বিয়োগ অথবা গুণভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা একটা অমূল্য সংখ্যা। অমূল্য সংখ্যাকে সাধারণত p/q অর্থাৎ x/y অথবা হরলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় না। হরলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ আমরা ভগ্নাংশের অনেকগুলো প্রকারভেদ আছে। হরলব বিশিষ্ট, প্রকৃত, অপ্রকৃত, আবৃত, অনাবৃত, এই বিভিন্ন ধরনের ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশ আছে যেটাকে হরলবেও দেখানো যায় না, আবৃতও করা যায় না। সেই ধরনের সংখ্যা সাধারণত হয় তোমার হচ্ছে অমূল্য সংখ্যা। যেমন √3 এর মান যদি আমরা চিন্তা করি 1.7320508, এই ধরনের মান চলতে থাকে অসীম পর্যন্ত। বলো তো এই 8-এর পরের সংখ্যাটা কত হবে? তুমি বলতে পারবে না। বলতে পারলে আমরা আবৃত করতে পারতাম, তাহলে বলতে পারা যায় না, আর এটাকে আমি হরলবেও দেখাতে পারি না। দ্যাটস ওয়াই এই ধরনের সংখ্যা হচ্ছে অমূল্য সংখ্যা। মানে দশমিকের পরে গেলেও কিন্তু সেটা অমূল্য সংখ্যা হয় না। যেমন 1.5, এই 1.5কে চাইলে আমরা 3/2 লিখতে পারি। এই 3/2 লিখলে এটা মূল সংখ্যা হয়ে যায়, কারণ হরলবে দেখানো যায়। তাহলে যে ধরনের সংখ্যাকে আমরা হরলবে দেখাতে পারি না সেটাই হচ্ছে অমূল্য সংখ্যা। তাহলে √5টাকে আমরা চেষ্টা করবো সেই অমূল্য সংখ্যা প্রমাণ করার। এখন মনে করো অমূল্য সংখ্যাটা খুব কম, কিন্তু সংখ্যা তত্ত্বে অমূল্য সংখ্যার পরিমাণটা কিন্তু আসলে অত বেশি না। তো আমরা এই √5কে যে একটা অমূল্য সংখ্যা কীভাবে প্রমাণ করব? ধরে নেব এটাকে একটা মূলদ সংখ্যা। কি করব? দেখো √5 যে দেওয়া আছে n সমান সমান, আমরা এখানে m এর মানটা 3 বসাইলাম, বসাই দেখলাম যে √5 আসে √n এর মান। তাহলে আমরা এই √5টাকে একটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে চাচ্ছি। তো প্রথমে আমি ধরে নিই একটা মূলদ সংখ্যা। কি ধরবো? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে চেষ্টা করব সেটাকে মূলদ সংখ্যা প্রমাণ করার। আর যদি আমরা সেটা না পারি, যদি ম্যাথমেটিক্যালি একটা ব্লক হয়ে যায় অর্থাৎ সামনের দিকে আগাতে না পারি,
তখন আমরা বুঝবো যে এটা একটা অমূলদ সংখ্যা। তো ধরে নিলাম একটা মূলদ সংখ্যা, কি করলাম, মূলদ সংখ্যা ধরলাম। আর যদি এটা মূলদ সংখ্যা হয় তাহলে এটাকে হরলব বিশিষ্ট ভগ্নাংশ আকারে দেখানো যায়, হরলব বিশিষ্ট ভগ্নাংশ আকারে দেখানো যাবে। তাহলে এখন দেখো হরলব বিশিষ্ট ভগ্নাংশ আকারে দেখানো যাবে, তার মানে মনে করো যে 5/4 এইটা একটা কি, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, বুঝতে পারছো দেখানো যাচ্ছে। আবার মনে করো এই যে 4/5 এটাও একটা ভগ্নাংশ আকারে আমরা দেখাতে পারি, এই ধরনের ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা যেহেতু √5 কে একটা মূলদ সংখ্যা ধরলাম, তাই এটাকে হরলব বিশিষ্ট, হরটা হচ্ছে পি আর লবটা হচ্ছে কিউ, p/q আকারে দেখানো যায়, যেখানে বলা হচ্ছে পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর সহমৌলিক সংখ্যা মানে কি, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এগুলো ভগ্নাংশ হবে না, স্বাভাবিক সংখ্যা হবে। এবং পরস্পর সহমৌলিক মানে যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখলে ভগ্নাংশ আকারে থাকে, যেন ওটার মধ্যে আবার কাটাকাটি না হয়। যেমন 8/7, এটার মধ্যে কোনো এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, তুমি এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, অর্থাৎ এদের মধ্যে কাটাকাটি হবে না, এরকমই থাকবে। ধরো 8/4 যদি আমি লিখি, এখান থেকেও কাটাকাটি যায়, 4 দুগুণা 8, শেষ হয়ে গেল, থাকলো না আর। আবার মনে করো তুমি 3 যদি লেখো হচ্ছে 15, এখানে কিন্তু কাটাকাটি যায়, 3 এখানে 1 আর এখানে 5। তো আমাদের পরস্পর সহমৌলিক সংখ্যা মানে যাদের মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে, ওদের মধ্যে কাটাকাটি বা উপর নিচে ভাগ করা যাবে না, এটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা কি করলাম, এই পি আর কিউকে পরস্পর সহমৌলিক সংখ্যা ধরে একটা ভগ্নাংশ আকারে দেখালাম, √5 সমান এটা দেখালাম। এবার রুটটা তোলার জন্য আমরা করলাম কি, স্কোয়ার করে দিলাম, দুই পাশে স্কোয়ার করলাম, তাহলে এখানে p²/q² হলো। এবার কি করছি, এখান থেকে আমি এইটাকে কিউটাকে সরানোর জন্য কি করলাম বলতো, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে একটা কিউ গুণ করলাম, 5q হলো। আর এখানে যখন কিউ গুণ করবা, কিউ² কাটাকাটি করলে নিচে একটা কিউ থাকবে, এখানে কিউ আর কিউ² মধ্যে কাটাকাটি করলে নিচে একটা কিউ থাকবে, থাকলো। এবার খেয়াল করে দেখো, যেহেতু পি কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা, তার মানে দুইটার মান আলাদা, একটাকে তুমি 2 ধরলে একটাকে 3 ধরবা, সমস্যা নাই। মানে ধরো পি কে তুমি 2 ধরলা আর কিউ কে তুমি 3 ধরলা, একটা সংখ্যা দিয়ে চিন্তা করো, বুঝতে সুবিধা হয়। এখন তাহলে তোমার কিউ, এটা কিউ আর এটা পি, কিউ এর মান তাহলে মনে করো 3, 3 5 কত হচ্ছে 15, 3 5 কত হচ্ছে 15। আর এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে 4, 4/3, এটা কিন্তু 4/3। তার মানে এইখানে তুমি কিউ এর মান যা বসাও, তুমি যে সংখ্যা বসে চিন্তা করো, মনে করো 8/9 লিখলা, এদের মধ্যে কাটাকাটি হয় না, তাহলে এটা কিউ এর মান, তাহলে 9 গুণ 5, 5 নং 45। এবার 8 হলো পি এর মান, পি এর উপরে স্কয়ার করলে 64, 64/9। এখন 45 আর 64/9 কি কখনো একই হয় বলো তো? একটা পূর্ণ সংখ্যা কোনোদিন একটা তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা কোনোদিন একটা ভগ্নাংশের সমান হতে পারে? জীবনেও পারে না, কারণ এরা সহমৌলিক সংখ্যা হওয়ায় এদের মানটা সবসময় আলাদা থাকবে। তার মানে এই যে তুমি যদি দেখো, খুব খেয়াল করে দেখো, এই 5q একটা পূর্ণ সংখ্যাই হবে, আর p²/q সবসময় একটা ভগ্নাংশ হবে। তার মানে একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা ভগ্নাংশের সমান হতে পারে না। তাই স্পষ্টত 5q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p² পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা। সংখ্যা এরা পরস্পর সহমৌলিক এবং কিউ তো একের চেয়ে বড়। কারণ কি দেখো, আমাদের বলা হয়েছে যদি তোমার এরকম হয়, ধরো যে এখানে 5 তুমি যদি 1 লেখো, তাহলে তার ভগ্নাংশ হলো না, কারণ 1 তো হবে না, 1 বাদে পরস্পর সহমৌলিক বলে অন্য কোনো সংখ্যা যাদের মধ্যে কাটাকাটি হয় না, তাহলে নিচে তো কিউ একটা যে কোনো সংখ্যা, তাহলে ওই মানটা বসালে তুমি এইখানে যে মানটা পাবা, এই মানটা সবসময় পাবা ভগ্নাংশ, আর এই 5qটা সবসময় পাবা একটা পূর্ণ সংখ্যা। তাহলে একটা ভগ্নাংশ কখনো একটা পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমরা √5 থেকে শুরু করছিলাম যাত্রা। দেখো √5 থেকে শুরু করে যাত্রায় এখানে এসে আমাদের ম্যাথটা ব্লক হয়ে গেছে। দেখাচ্ছি ভগ্নাংশ, আর এখানে দেখো ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা পরস্পর সমান হয়ে গেছে, যেটা ম্যাথমেটিক্যালি সম্ভব না। আর যদি সম্ভব না হয়, √5 থেকে তো যাত্রা শুরু করছিলাম প্রমাণ করা যে মূলদ সংখ্যা ধরে, কিন্তু ওইটাকে আর মূলদ সংখ্যা হিসেবে রাখতে পারলাম না, কারণ কি এখানে এসে আমাদের ম্যাথটাই ইরর হয়ে গেল, ম্যাথটাই আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কারণ ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা সমান করা যাবে না, এটা সম্ভব না। তাহলে √5কে p/q আকারেও প্রকাশ করা যাবে না, কারণ √5 থেকে শুরু করে আমরা এসে এখানে যেহেতু লক হয়ে গেছি বা ব্লক হয়ে গেছি, তাই √5কে কখনোই আমরা p/q আকারে লিখতে পারবো না। পি আর কি হচ্ছে এখানে হরলব বিশিষ্ট ভগ্নাংশ আকারে কখনোই √5কে লেখা যাবে না। আর যদি লিখতে না পারো, সেই সংখ্যাটাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেমন √5 মান তোমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করো, তাহলে √5 মান তুমি পাবা, দেখো 2.2360679। পরের সংখ্যাটা কি হবে তুমি বলতে পারো না, পরের সংখ্যাটা কত হবে বলা মুশকিল। তার মানে এটাকে তুমি হরলবে দেখাইতে পারবা না। তার √5 মানটাও কিন্তু এটা আমরা দেখলাম, তো এটা তো একটা অমূলদ সংখ্যা, দেখেই বোঝা যায়। আজকে আমরা সেটা প্রমাণ করে দিলাম যে √5 একটা অমূলদ সংখ্যা। আশা করি আজকের এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।